বৃষ্টি থামতেই কেতকী তাড়াতাড়ি একটা গাড়ি বুক করার চেষ্টা করছিল, তবে বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছিল দেখে সৃজিতা বলল, আজ আমার গাড়িতেই চল না, তোকে ড্রপ করে দিয়ে তারপর বাড়ি যাব। কেতকী ব্যস্ত হয়ে বলল, না না, তুই শুধু শুধুই অতটা যাবি কেন? কম রাস্তা তো যেতে হবে না, উত্তর থেকে দক্ষিণ ঘুরতে হবে এই বৃষ্টিতে। আমি আরেকটু দেখি, নয় রাস্তায় বেরিয়ে একটা ট্যাক্সি ধরে নেব। সৃজিতা এক প্রকার জোর করেই কেতকীকে নিজের গাড়িতে বাড়ি পৌঁছে দিল। থ্যাংক ইউ ভেরি মাচ সৃজিতা। ইউ আর মোস্ট ওয়েলকাম ম্যাডাম। বাড়িতে ডাকবি না? কথাটা শুনেই মুখের ভাবটা কেমন যেন বদলে গেল কেতকীর। সৃজিতা হেসে উঠে বলল, আরে তুই তো ভয় পেয়ে গেলি, কি ব্যাপার বলতো? কি রহস্য? বাড়িতে কিছু আছে নাকি? কেতকীর মুখটা যেন আরো গম্ভীর হয়ে গেল। সৃজিতা তা বুঝতে পেরে বলল, আরে আমি তো মজা করছিলাম, এত আপসেট হচ্ছিস কেন? আচ্ছা এবার ঘরে যা, আবার বৃষ্টি আসছে কিন্তু। আর আমি চললাম, বাই, কাল অফিসে দেখা হচ্ছে। সৃজিতা চলে গেল। ঘরে ঢুকেই কেতকীর খেয়াল হলো, আরে খাবারটাই তো আনা হলো না আজ, যার জন্য রান্না করিনি। অবশ্য চাপ কিসের, সুইগি তো আছেই। সুইগিতে তাড়াতাড়ি এক প্লেট চিকেন মোমো অর্ডার করবে বলে ওয়াও মোমোতে মেনু দেখতে লাগলো কেতকী। তবে ডেলিভারি টাইম দেখাচ্ছিল 1 ঘন্টার পর, আর বৃষ্টির জন্য প্রায় সব রেস্টুরেন্টের টাইম ডিলে দেখাচ্ছিল, তাই মোমোই অর্ডার করলো সে। ওদিকে বৃষ্টি আরো জোরে শুরু হলে চিন্তায় পড়ে গেল কেতকী। ডেলিভারি টাইম আরও 8 ঘন্টা লেট দেখাচ্ছে তখন। অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। প্রায় রাত 10:30টায় প্রচণ্ড বৃষ্টির মধ্যে ডেলিভারি বয় তার অর্ডার নিয়ে এলো। কলিং বেল বাজতেই তাড়াতাড়ি দরজা খুলে দিল সে। সরি ম্যাডাম, অনেকটাই লেট হয়ে গেল আসলে। না না, ঠিক আছে। এই বৃষ্টিতে যে ঘরে বসে খাওয়ার পেয়ে গেলাম, আর কি চাই। তবে আপনি তো ভিজে গেছেন, কোথায় বাড়ি আপনার? বাগুইহাটি। ও মাই গড, সে তো অনেক দূরে। এই ভেজা জামায় অতক্ষণ থাকলে তো আর রক্ষে নেই। আর কি করব ম্যাডাম, যা হবার হবে। অন্যদিন সাথে একটা এক্সট্রা জামা থাকে, আজকে তো সেটাও নেই। এনিওয়ে, রেটিংটা একটু দিয়ে দেবেন। আপনি তো অলরেডি হাসতে শুরু করছেন। ইটস ওকে ম্যাডাম, অ্যান্ড থ্যাঙ্কস। আজকাল মানবিকতা যেখানে হারিয়ে গেছে, সেখানেই এত রাতে সামান্য একজন সুইগি ডেলিভারি বয়ের জন্য আপনি এত ভাবছেন। আমি আপ্লুত। আপনার মতো মানুষ যেন ঘরে ঘরে থাকে। চললাম ম্যাডাম। ম্যাম, ওই রেটিংটা একটু প্লিজ। ডেলিভারি বয় চলেই যাচ্ছিল, সিঁড়ি দিয়ে নামতে শুরু করেছিল সে। কেতকী তাকে ডাকলো। শুনছেন, কিছু বলার আছে। দাঁড়িয়ে গেল ছেলেটি, পেছন ঘুরে বলল, হ্যাঁ ম্যাডাম বলুন, কিছু অসুবিধা হয়েছে? না না, কোনো অসুবিধা হয়নি। আপনি প্লিজ একবার আমার ঘরে আসুন। আরে আরে ম্যাডাম, থাক না, এ কি বলছেন? আমি কোনো কথা শুনতে চাই না, প্লিজ আপনি আসুন, নয়তো আমার খারাপ লাগবে। ডেলিভারি বয়কে ডাইনিং রুমে বসিয়ে রেখে ভিতরের ঘর থেকে একটা শার্ট আর একটা প্যান্ট নিয়ে এলো কেতকী। তারপর তাকে দিয়ে বলল, ওই ঘরটায় গিয়ে এটা চেঞ্জ করে নিন। তবে ভেতরের ঘরে যেতেই দেওয়ালে সাজসজ্জা দেখে ভয় শিউরে উঠল ডেলিভারি বয়। তাড়াতাড়ি জামা প্যান্ট পরে বেরিয়ে কেতকী কি সে বলল, আমাকে তো বাড়ি যেতে হবে ম্যাডাম। ভেজা জামা প্যান্ট শুকানো পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ, একটু শুকালেই আমি আয়রন করে দিচ্ছি, 8 ঘন্টা জাস্ট ওয়েট করুন। ও, আপনার নামটাই তো জানা হলো না এখনো। অম্লান। আর আপনার? কেতকী। আপনি কফি খাবেন? আর কিছু নেইও যে বলবো। আচ্ছা, আমার সাথে মোমো শেয়ার করবেন, বড্ড খিদে পেয়েছে। থ্যাংক ইউ ম্যাডাম, তবে আমার ডিনার হয়ে গেছে। আপনার ডেলিভারিটা পিক করার আগেই আমি খেয়ে নিয়েছি, কারণ জানতামই লেট হবে। যা বৃষ্টি হচ্ছিল। আপনি খেয়ে নিন প্লিজ, আমি বাইরে ওয়েট করছি।
না না, বাইরে যাবেন কেন? আমার কোনো অসুবিধে নেই, এখানেই বসুন প্লিজ। অম্লান একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, ভিতরের ঘরে কিছু অদ্ভুত ছবি দেখলাম। মানে এসব থাকার কারণটা কি? মানে জানি আমার কোনো অধিকার নেই এটা জানার, তবে কেমন যেন লাগলো ছবিগুলো দেখে। এরকম ছবি ঘরে কেউ রাখে নাকি? আপনার কথাবার্তার ব্যবহারের সাথে ওগুলো ঠিক যায় না মনে হলো, তাই আর কি জিজ্ঞাসা করছি। মানুষদের থেকে তারাই অনেক ভালো জানবেন, তাই ওদেরকে নিয়েই থাকি আর কি। ভয় শিউরে উঠল অম্লান। তা বুঝতে পেরে হেসে উঠল কেতকী। আরে, আপনি তো ভয় পেয়ে গেলেন দেখছি। ভয় নেই, ভয় নেই, আপনাকে কেউ কিছু করবে না। ওরা শুধু খারাপ লোকদের হাত থেকে আমাকে বাঁচায়। ভয়ে আর যেন কথা বেরোচ্ছিল না অম্লানের মুখে। ঢোক গিলতে গিলতে সে বলল, আমি খারাপ নই ম্যাডাম, এতক্ষণ তো দেখছেন আমায়, আশা করি বুঝেছেন। আচ্ছা, আমার জামা বোধহয় শুকিয়ে গেছে, দিয়ে দিন। আপনি খারাপ সেটাকে আমি বলেছি না ভেবেছি। আপনার মতোই যদি সব পুরুষরা হতো তবে আর ভূত বসার কি দরকার ছিল? ভূত পোষেন মানে? সত্যি কি? আবার হেসে উঠল কেতকী। তারপর বলল, আচ্ছা, মোমোটা খেয়ে নেই, তারপর আপনাকে সবটা বলছি। অম্লান ভয় দাঁড়িয়ে পড়ল আর বলল, আমার কিছু জানার নেই ম্যাডাম, ইটস ওকে। আমি বরং আসি। হ্যাঁ, ভেজা জামাটা কাল এসে নিয়ে যাব, যদি আপনার আপত্তি না থাকে। ভয় চলে গেল অম্লান। কেতকী আর ওকে আটকালো না। বাইরে ভীষণ জোরে বৃষ্টি পড়ছিল। অম্লান কিছুতেই বাইক স্টার্ট করতে পারছিল না। এমন সময় তাকে কেউ যেন নাম ধরে ডাকলো, অম্লান, অম্লান, এই অম্লান। ফিরে তাকিয়ে কেতকীকে দেখে তার গলা শুকিয়ে গেল। কেতকী তাকে বলল, এই বৃষ্টিতে আজ আর ফিরবেন কি করে? বাইকের আর কি দোষ, আজ বরং আমার বাড়িতেই থেকে যান। ভয়ে এবার তোতলাতে লাগলো অম্লান। না 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 না, আমি চলে যাব ঠিক। আপনাকে চিন্তা করতে হবে না আমার জন্য। আর আপনি নিচেই বা নেমে এলেন কেন? একজন অপরিচিত মানুষকে দেখছি, একটুও ভয় পান না আপনি? না, পরিচিত মানুষরাই যে বেশি ভয়ঙ্কর হয় অম্লান। যাই হোক, আপনি নির্ভয়ে আমার সাথে আসুন, কোনো ভয় নেই আপনার। ওই ছবিগুলো দেখে ভয় পেয়েছেন তো? ওগুলো আপনার উপর কোনো প্রভাব ফেলবে না, বৃথাই ভয় পাচ্ছেন আপনি। ঘরে চলুন, আজ এই বৃষ্টিতে বাইক নিয়ে ফেরা আপনার পক্ষে অসম্ভব। তখনও বাইক স্টার্ট করার চেষ্টা করছিল অম্লান। তবে শেষ পর্যন্ত স্টার্ট যখন হলো না, বাধ্য হয়েই কেতকীর ঘরে যেতে হলো তাকে। তবে ওপরে উঠে দরজা খুলে ভেতরে ঢুকতেই সে হঠাৎই খেয়াল করল কেতকী পাশে নেই। ব্যাপারটা বুঝে উঠতে পারল না সে। আপন মনে বলে উঠল, ম্যাডাম তো আমার সাথেই ছিলেন, এরই মধ্যে কোথায় চলে গেলেন? কিছু টের পেলাম না তো। তখনই কেতকীর ডাকে চমকে উঠে সামনে তাকালো সে। দরজায় দাঁড়িয়ে কি এত ভাবছেন? ভিতরে আসুন। আপনি তো আমার সাথেই ছিলেন, তবে এখানে কখন আসলেন? এত কিছু ভাববেন না, ঘরে চলে আসুন নির্ভয়ে। এই বৃষ্টির রাতে এখানে থেকে যাওয়াই আপনার পক্ষে ভালো হবে, ট্রাস্ট মি। সামনের সোফায় গিয়ে ভয় ভয় বসলো অম্লান। তবে দরদর করে ঘামতে লাগলো সে। কেতকী তা দেখে বলল, আপনি এখনো ভয় পাচ্ছেন? বি কমফোর্টেবল প্লিজ। কথাটা বলতেই ভেতরের ঘর থেকে কেমন একটা গোঙানির শব্দ আসছিল। অম্লান ভালো করে শোনার চেষ্টা করছিল, নিজেকে বোঝানোর চেষ্টা করছিল হয়তো সত্যি তার বৃথা ভয়। তবে না, তা যে স্পষ্ট কোনো মানুষেরই গোঙানোর শব্দ তা সে নিশ্চিত হতেই ভয়ে উঠে দাঁড়িয়ে বলল, ওই ঘরে কে আছে? কে গোঙাচ্ছে ওইভাবে?
এসে উঠল কেতকী। সেই হাসি দেখে যেন আরো ভয় পেল অম্লান। তারপর সে বলল, ম্যাডাম, আমার অসহায়তায় আপনি হাসছেন তাই না? বাধ্য হয়েই আছি এখানে। বৃষ্টি আসতে হলেই চলে যাব, সে যত রাতই হোক। এই ভুতুড়ে বাড়িতে থাকতে পারছি না আমি। আর যাই হোক, আজ তুমি যেতে পারবে না অম্লান, কারণ আমি যেতে দিলেও সে তোমাকে যেতে দেবে না। সে 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 মানে কার কথা বলছেন আপনি? আপনি তো আমাকে ভয় দেখাচ্ছেন ম্যাডাম। না, আমি একদমই ভয় দেখাতে চাইছি না তোমায়। তবে তুমি বোধহয় এই বৃষ্টির রাতে এখানে এসে ভুলই করেছ। আপনার কথাগুলো আমার একদমই ভালো লাগছে না ম্যাডাম। প্রথমে আপনাকে যেমন মনে হয়েছিল, আপনি তো একেবারেই তেমন নয় দেখছি। তবে ওই নাটকের কি দরকার ছিল? বিশ্বাস করো, আমি কোনো নাটক করিনি। আমি মানুষটাই ওরকম। তাই তো তোমায় ওই ভেজা অবস্থায় আটকে দিলাম। আর এখনো তোমার ভালোই চাইছি। তাই যদি হয়, তবে এখন এই ধরনের কথা বলছেন কেন? আমাকে কন্টিনিউ ভয় পাইয়ে যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, তুমি বসো প্লিজ, মাথাটা ঠান্ডা করো। অম্লান আবার সোফায় বসল। কেতকী একটা বই খুলে পড়তে লাগলো। তারপর পড়তে পড়তে হঠাৎই বলল, তুমি বই পড়বে? আমার কাছে ভালো ভালো বই আছে, পড়বে? নো থ্যাঙ্কস ম্যাডাম, আমার বইয়ের নেশা নেই। এই মোবাইলেই কাজ চলে যাবে। মোবাইলটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল অম্লান, যাতে ভয়টাও কাটানো যায়। তবে আবার সেই গোঙানোর শব্দ পেয়ে ভয় কেঁপে উঠল সে। তবে এবার একটু নরম হয়ে জিজ্ঞেস করল, ওই গোঙানোর শব্দটা কোথা থেকে আসছে ম্যাডাম? পাশের ঘর থেকে। আমার হাজবেন্ড দীর্ঘদিন ধরে অসুস্থ। ও সরি ম্যাডাম। আচ্ছা, কি হয়েছে ওনার? এক সাংঘাতিক অসুখ, যা ওষুধেও সারে না। অম্লান একটু আশ্চর্য হলেও আর কিছু জিজ্ঞেস করল না। তার কিছুক্ষণ পরে একটা চিৎকার শোনা গেল। কেউ যেন চিৎকার করে বলল, তোকে ছাড়বো না তোকে ছেলে। অম্লান ভয় ইতস্তত হয়ে জিজ্ঞাসা করল, আপনার হাজবেন্ড বলছেন কথাগুলো? না মানে গলাটা কেমন যেন লাগছে। হ্যাঁ, ওই বলছে। সারাদিন শুয়ে থাকে তো, রাত হলেই ভুলভাল কথা বলতেই থাকে। ও কিছু মনে করো না তুমি। আচ্ছা, রাত তো 12:30 বাজে, এবার শোবে তো নাকি? বৃষ্টি তো পড়েই চলেছে, যেতে তো পারবে না আর। এবার তাহলে শুয়ে পড়ো। পাশের একটা ঘরে অম্লানের শোবার ব্যবস্থা করে দিল কেতকী। তারপর নিজেও গিয়ে শুয়ে পড়ল। অনেকক্ষণ শুয়ে থেকেও কিছুতেই ঘুম আসছিল না অম্লানের। এমন সব ভুলভাল চিন্তা আসছিল তার মনে। এই বাড়িটাতে যে কিছু গন্ডগোল আছে এতে আর কোনো সন্দেহ ছিল না তার। মনে মনে বলে উঠল, কেন যে এখানে এলাম আজ, আর কেনই বা থেকে গেলাম কি জানি। অবশ্য কোনোভাবেই তো বাইকটা স্টার্ট নিচ্ছিল না। এই বৃষ্টিতে কোনো গাড়িও তো পেতাম না। উপায়ই বা কি ছিল? তবে এই বাড়ির রহস্যটা কি? এই ভদ্রমহিলার মিস্ট্রি তো আছেই কিছু, নয়তো দেয়ালে ওই সব ভূতের ছবি কেন? উফ, আবার এইসব ভাবছি আমি। যেভাবেই হোক রাতটুকু কাটিয়ে দিলেই ব্যাস। রাম 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 রাম। তবে ফিরতে পারবো এখান থেকে। রাম রাম রাম। তখনই একটা উত্তর ভেসে এলো, ফিরতে পারবি না, কারণ আমি ফিরতে দেব না তোকে। ভয়ে এদিক ওদিক দেখতে লাগলো অম্লান। তবে কোথাও কেউ ছিল না। কিছু বুঝে উঠতে পারল না সে। সত্যি কেউ কিছু বলল নাকি তার মনের ভুল? ব্যাপারটা অগ্রাহ্য করেই আবার সে শুয়ে পড়ল। তবে আবারও কেউ যেন বলল, এখানে কেউ আসলে আর তাকে ফিরতে দিই না আমি। সারা ঘর জুড়ে সেই হাসি প্রতিধ্বনিত হতে লাগলো। এবার আর ব্যাপারটা আমল না দিয়ে থাকতে পারল না সে।
ভয়ে এক লাফে উঠে দাঁড়িয়ে পড়ল। তারপর সামনের আয়নাটায় চোখ যেতেই ভয় শিউরে উঠল সে। ঘরে একটা হালকা লাল লাইট বাল্ব জ্বলছিল। সে লাইটের আলোয় সে স্পষ্ট দেখলো সামনের আয়নায় কেউ দাঁড়িয়ে আছে, অথচ আয়নার সামনে কেউ ছিল না। আয়নার সামনে গিয়ে একবার সাহস করে দেখলো সে, তবে তখন আর কিছুই দেখতে পেল না। ঠিক তখনই তার কাঁধে কেউ যেন হাত রাখল। এখন মনে হতেই ছুটে সেই ঘর থেকে বেরিয়ে গেল সে। এই ঘটনার পরে আর সেই বাড়িতে থাকা তার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। ভাবলো চুপচাপ সেখান থেকে বেরিয়ে যাবে, তবে দরজার কাছে যেতেই একটা শব্দ পেশে দাঁড়িয়ে গেল, একটা চাপা কান্নার শব্দ। পাশের ঘর থেকেই যে শব্দটা আসছিল তা বুঝতে পেরে সে ঘরের বাইরে গিয়ে সে দাঁড়ালো। না চাইতেও তাকে যেন আকর্ষণ করছিল সেই কান্না। তারপর সেই ঘরেও সে নিজের অজান্তেই ঢুকে পড়ল। তবে ঘরে ঢুকে সে যা দেখলো তা দেখে তার সারা শরীর ভয় ঠান্ডা হয়ে গেল। তার দেখলো একজন পুরুষ মাথা নিচু করে কাঁদছে। তাকে দেখে সে মাথাটা যেই তুলেছে, ভয়ে চিৎকার করে উঠল অম্লান। কারণ সে এক ভয়ঙ্কর রূপের অশরীরী প্রেতাত্মা, যার চোখ দুটো লাল, দাঁতগুলো বেরোনো, আর সারা শরীর যেন কঙ্কাল আকার। আমাকে যেতে দাও, প্লিজ প্লিজ আমাকে যেতে দাও। ভুল করে চলে এসেছি এই ঘরে, আর আসবো না। আমাকে কিছু করবে না, প্লিজ কিছু করো না, ছেড়ে দাও আমাকে, দয়া করে ছেড়ে দাও। কোনো রকমে প্রাণপণে ছুটে সে সেই ঘর থেকে বেরিয়ে গেল। তবে বাইরে বেরোতেই কেতকীর সাথে ধাক্কা খেল সে। ম্যাডাম 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 আমি বাড়ি যাবো। আপনার এই বাড়ি ভুতুরে বাড়ি। আমি 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 আর থাকতে পারছি না এখানে। ওই ঘরে এক অশরীরী আমাকে ধরেছিল। ওরে বাবা, সে কি ভয়ঙ্কর। তবে আমাকে কেন ধরলো সে? আমি তো কিছু করিনি, বলুন। তাহলে কেন? আমি যাই, হ্যাঁ, দয়া করে আমাকে যেতে দিন, দয়া করুন। এই বলে সে সামনে দেওয়ালে তাকাতেই যেন কথা আটকে গেল অম্লানের, কারণ সেখানে কেতকীর বরের ছবিতে মালা পরানো। সে বলে উঠল, ইনি আপনার হাজবেন্ড তো? হ্যাঁ হ্যাঁ, এনাকি তো দেখলাম পাশের ঘরে রাখা আপনাদের বিয়ের ছবিতে। তবে এনার গলায় মালা কেন? আপনি তো বললেন উনি অসুস্থ। কি খেলা খেলছেন আপনি আমার সাথে? আর কেন? কি ক্ষতি করেছি আমি আপনার? কোনো খেলা খেলছি না। তুমি ভয় পাবে তাই সত্যিটা বলিনি। সত্যিটা মানে? কোন সত্যি বলুন। যদি বলতাম যে গোঙাচ্ছে সে আমার হাজবেন্ডের আত্মা, নিতে পারতে তো কথাটা? তখনই ভয় চলে যেতে, তাই বলিনি। তবে এখন জেনেই যখন গেছো তাহলে সব বলাই যায়। আসো বসে কথা বলি। না ম্যাডাম, আমি আর বসবো না। আমি এক্ষুনি চলে যাব। চলে যাব বললেও যে যেতে পারবে না তুমি, কারণ তোমাকে তো সে যেতে দেবে না। সে আবার কি? আপনি আবার আমায় ভয় দেখাচ্ছেন ম্যাডাম। ভয় দেখাচ্ছি না, বাস্তবটাই বলছি। তুমি আজ এখানে এসেই ফেসে গেছো, আর তোমার ফেরা হবে কি হবে না জানি না। তবে আমি সব রকমভাবে চেষ্টা করব যাতে তুমি সুস্থভাবে ফিরতে পারো। কথাটা শুনে থরথর করে কাঁপতে লাগলো অম্লান। এত কাঁপছো কেন? আমি তো আছি, আর আমার পোষা ভূতেরাও তো আছে। ওদের তো ওই জন্যই রাখি, যাতে পরিস্থিতিতে পড়লে ওরা বাঁচাতে পারে। কারণ মানুষ কখনো ভূতের সাথে লড়তে পারে না। ওরা আছে বলেই এই বাড়িতে আমি সেফ। তবে কোনো ছেলে আসলেই ও রেগে যায়। যেহেতু তোমাকে আজ ভেজা জামা শুকোতে ঘরে আসতে বলেছিলাম, তাই ওর এত রাগ। ওই রকমই বেঁচে থেকেও যেমন ছিল, মরে গিয়েও ঠিক তেমনই আছে। কিছুতেই আমার মায়াটা কাটাতে পারছে না, জানো। আমাকে প্রচণ্ড ভালোবাসে। যাই হোক, তুমি বরং এই সোফায় বসো, আমিও তোমার পাশেই বসে আছি। কোনো ভয় নেই তোমার, এভাবেই রাতটা ঠিক কেটে যাবে। আপনি তাহলে বলতে চাইছেন যে আপনার হাজবেন্ড মরে গিয়েও এখানেই থাকে, আর তাতে আপনার কোনো অসুবিধাই হয় না? ভূতের সাথে থাকেন কি করে? ওনার আত্মা এখানে থাকে কারণ উনি এখানে থাকতেন, সে নয় বুঝলাম। তবে আপনি তো অন্য কোথাও চলে যেতে পারতেন। তোমার কি মনে হয় চেষ্টা করিনি?
অনেক চেষ্টা করেছি, যখন থেকে জেনেছি যে ও এখানেই আছে। তবে ও আমাকে যেতে দেবে? তাহলেই হয়েছে। ওকে দাহ করার পর থেকেই এই সারা বাড়িতে শুধুই ধূপকাঠির গন্ধ ভাসত, ধূপকাঠি না জ্বালিয়েও। তারপর উঠতে বসতে একটা হাওয়া যেন আমার সাথেই থাকতো, একটা ঠান্ডা হাওয়া। ঘুমোতে যেতাম, বারবার কেউ যেন ঘুম ভাঙিয়ে দিত আমার। কখনো মাথায় হাত বুলিয়ে, কখনো গায়ে ঠান্ডা নিঃশ্বাস ফেলে, আবার কখনো কানের কাছে ফিস ফিস করে কথা বলে ও আমাকে জাগিয়ে দিত। শ্রাদ্ধ শান্তি মিটে যাবার পরেই ঠিক করেছিলাম অন্য কোথাও গিয়ে থাকবো। ঘর ভাড়া দেখতে শুরু করলাম, পেয়েও গেলাম। তবে 2 দিন গিয়ে সেখানে থাকতেই সেই একই ঘটনায় রিপিট হতে লাগলো। ও একইভাবে আমার কাছে থাকতো। ওর ছোঁয়া, ওর গায়ের গন্ধ আমি প্রতিপদেই অনুভব করতাম। বুঝতে পারলাম যেখানেই যায় না কেন ও আমার সাথেই থাকবে। তাই এই বাড়িতেই ফিরে এলাম আবার। কারণ এখান থেকে আমার অফিস যাওয়া খুব সুবিধা, আর কমিউনিকেশনটাও এখানে ভালো। সামনেই বাজার, দোকান, হসপিটাল, থানা। তাই ভাবলাম যখন ভূতের সাথেই থাকতে হবে, তবে অন্য জায়গায় থেকে অসুবিধা করে কি লাভ, নিজের বাড়িতেই সব সুবিধা নিয়েই থাকি। তবে দিনের পর দিন ওর উৎপাত আমার আর ভালো লাগছিল না। তান্ত্রিকের সাথেও কথা বলেছিলাম, তিনি ঘরেও এসেছিলেন। তবে তার উপর ওইটুকু সময় অকথ্য অত্যাচার চালিয়েছিল বিভাসের আত্মা, তাই উনি পালাতে বাধ্য হয়েছিলেন। পরে অবশ্য ওনার সাথে আমি দেখা করি আবার। তখন উনি আমাকে বলেছিলেন ঘরে কঙ্কালের ছবি টাঙিয়ে রাখতে, আর কঙ্কালের খুলিও দিয়েছিলেন, যেটা তুমি ওই ঘরের দেওয়ালে দেখেছো। ওই ছবিগুলো কিনে আমি ওনার কাছে যাই, আর উনি সেগুলোতে মন্ত্র পড়ে অতৃপ্ত আত্মার প্রবেশ ঘটান। তারপর কঙ্কালের খুলিতেও মন্ত্র পড়ে এক শক্তিশালী আত্মাকে সেই খুলিতে নিয়োজিত করেন। তারপর থেকে ভূতেরাই আমাকে রক্ষা করে। আমি আমার ঘরে শান্তিতে কাজ করি, খাই, ঘুমাই। আর বিভাস দূর থেকেই আমাকে দেখা হয়তো, তবে কাছে আসতে পারে না, কারণ ওকে সেই ভূতেরা আসতেই দেয় না। তবে তোমাকে সেই ভূতেরা বাঁচাতে পারবে কিনা জানি না। তবে যদি তোমার উপর আক্রমণ হয়, তাহলে ওই ভূতেদের সাথে আমি কথা বলবো। এতক্ষণ সব কথা চুপ করে শুনছিল অম্লান। এবার বলে উঠল, আপনি কত সহজেই এই কথাগুলো বলে দিলেন, তাই না? কারণ আপনার কাছে হয়তো ওইগুলো এখন অভ্যেস দাঁড়িয়ে গেছে ম্যাডাম। আপনি আর এসবে ভয় পান না। তবে এত সহজেই কি ভূতেদের সাথে কথা বলা যায়? বেশ, আমি আপনার ওপর ভরসা রাখলাম, বিশ্বাস করলাম যে আপনি আমায় বাঁচাবেন। কেতকী একটু হেসে শুধু বলল, বাঁচাতে পারবো কিনা জানি না, কিন্তু তবে চেষ্টা করব। এই কথাটা আপনি এত হেসে বলছেন কি করে? আমার ভয়ে যেন জীবন বেরিয়ে যাচ্ছে আপনার এই বাড়িটাতে থাকতে থাকতে। আর আপনার কাছে এগুলো শুধুই খিল্লি। অন্তত আমার মনের ভিতর কি হচ্ছে সেটা বোঝবার চেষ্টা করুন। আমি খিল্লি করছি না অম্লান, ও তোমাকে টার্গেট করেছে, তাই তো ভয় দেখাচ্ছে। ওর টার্গেট সহজে মিস হয় না। এর আগেও একজনকে। কি মানে? ছাড়ো এসব, আমি সত্যি তোমাকে ভয় পাওয়াতে চাই না। তবে যেটা বললেন শেষ করুন কথাটা। আগেও একজনকে কি করেছে? আর আপনার হাজবেন্ড হঠাৎ মারা গেল কিভাবে? কোন উত্তরটা আগে দেব? আচ্ছা, প্রথমটাই বলি তবে। এর আগেও একজন তোমারই মতো ছেলে এ বাড়িতে মারা গেছে। আর আমার হাজবেন্ড বিভাসের মৃত্যু হয়েছে হঠাৎই একটা অ্যাক্সিডেন্টে। আচ্ছা, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমোলাম। তুমিও পারলে এখানেই লম্বা হয়ে শুয়ে পড়ো। অম্লান বলে উঠল, আমার মতো একজন মারা গেছে মানে? কিভাবে আপনি এত ক্যাজুয়ালি কথাগুলো বলে যাচ্ছেন বলুন তো? কোনো উত্তর না পেয়ে আর কিছু বলল না অম্লান, চুপ করে বসে রইল।
কেতকী সোফাতেই শুয়ে পড়ল। অম্লান বসে বসে অনেক কিছুই ভাবছিল। ও কিছুতেই বুঝে উঠতে পারছিল না কেতকী ভূতেদের সাথে থেকেও কি করে এত স্বাভাবিক আছে, আর কার মৃত্যুর কথা বলল সে। ব্যাপারটা ওকে খুব ভাবাচ্ছিল। একবার মনে হচ্ছিল এসব ভেবেই বা কি লাভ, শুধু এই রাতটুকুই তো কাটাতে হবে, তারপরেই ঝামেলা থেকে মুক্তি। তবে আবারও না চাইতেও সেই একই ভাবনা তাকে ডিস্টার্ব করছিল। এমন সময় পাশের ঘর থেকে একটা কিছু পড়ে যাবার শব্দ পেল সে। ভাবল গিয়ে দেখবে, তবে সাহস হলো না। তারপর সে যেন কিছুর আকর্ষণ অনুভব করলো, আর তারপরই কিছুটা আচ্ছন্ন হয়ে পড়ল, আর নিজের অজান্তেই হেঁটে যেতে লাগলো পাশের ঘরের দিকে। তারপর সেই ঘরে ঢুকতেই সে দেখল একটা ডায়েরি নিচে পড়ে আছে। ডায়েরিটা তুলে আবার সেই তাকেই রেখে দিল সে। তবে সেই তাকের খাঁজ থেকে আর একটা ডায়েরি হঠাৎই নিচে পড়ে গেল। ওটাও তুলে রাখতে যাচ্ছিল সে, তবে সেই ডায়েরির পাতা যেন নিজে থেকেই খুলে গেল, আর সেখানে যা লেখা ছিল তা দেখে কৌতূহলবশত তার চোখ যেন থেমে গেল। সেখানে লেখা ছিল, অনেক ভালোবেসেছিলাম তোমায়, তবে তোমার ভালোবাসাই আমার পথের কাঁটা। আসলে ওটা ছিল কেতকীর ডায়েরি। লেখাটা পড়েই সে প্রথম পাতা থেকেই ডায়েরিটা পড়তে শুরু করবে ভেবেছিল, তবে কিছুতেই প্রথম পেজ আর খুলতে পারছিল না। কেউ যেন তাকে বাঁধা দিচ্ছিল। আর তারপরই যেন কিভাবে শেষ পাতাটা খুলে গেল, আর তাতে লেখা ছিল, আমি তো মারতে চাইনি, তুমি বাধ্য করেছ। তুমি আমাকে খুনি ভাবতেই পারো, তবে জেনে রেখো তুমি নিজেই নিজের মৃত্যুর জন্য দায়ী। ডায়েরিটা ভয় হাত থেকে পড়ে গেল অম্লানের। হাত পা ঠান্ডা হয়ে কাঁপতে লাগলো সে। তারপর একটা কিটকিটে আওয়াজে সামনে তাকাতেই দেখল, তাতে তার হৃদস্পন্দন একেবারে থেমে গেল প্রায়। কারণ সামনে যে দাঁড়িয়ে আছে তাকে একটু আগেই ছবিতে মালা দেওয়া অবস্থায় দেখেছে সে। কেতকীর স্বামী বিভাস। কেমন বাঁকা ঠোঁটে হেসে তাকিয়েছিল সে অম্লানের দিকে। তারপর বলল, তুমি যেটা ভাবছো সেটা একদমই ঠিক। তোমার ওই ম্যাডামই তো আমাকে খুন করেছে, আর তোমার কাছে বেচারি সাজছে। এতক্ষণ ধরে থেকে বুঝতে পেরেছিলে যে ও একটা খুনি, নিজের স্বামীকে খুন করেছে ও, আর তারপর সব প্রমাণ লোপাট করে দিয়েছে। সবাই ভেবেছে আমি আত্মহত্যা করেছি, তবে এসবই ওর কারসাজি। আমি অনেক চেষ্টা করেও আমার মৃত্যুর কোনো প্রমাণই পুলিশের কাছে পৌঁছাতে পারিনি। চেষ্টা করেছিলাম, তবে কেতকী একটা তান্ত্রিকের কাছে গিয়ে সেখান থেকে অতৃপ্ত আত্মাদের ভাড়া করে এনেছে আমাকে জব্দ করার জন্য। ওরা খুব শক্তিশালী, তাই আমি চাইলেও এই বাড়ির বাইরে বেরোতে পারি না। এই ঘরেই বন্দি আমি। তবে তোমাকে জানাতে পেরে আমি অনেক শান্তি। আমি এটাই চেয়েছিলাম যে কেউ জানুক ওর আসল চরিত্র। অন্তত একজনকে তো ওর ভালো মানুষের মুখোশের আড়ালে আসল চেহারাটা দেখাতে পারলাম। ভেবেছিলাম তোমাকে মেরে ফেলব, কারণ আমি ছাড়া আর কোনো পুরুষকে এ বাড়িতে অ্যালাউ করি না আমি। কারণ ও আমাকে মেরে ফেললেও আমি যে আজও ওকে ঘৃণা করতে পারিনি। আজও আমি ছাড়া আর কাউকে ওর পাশে সহ্য করতে পারি না। তবে তোমাকে মারব না। তুমিই তো একমাত্র এই সত্যিটা পুলিশকে জানাতে পারো। এই ডায়েরিটা লুকিয়ে রেখেছিল, আমি খুঁজে বের করে এই তাকে রেখেছিলাম যাতে তুমি পাও। এবার এটা তুমি পুলিশকে দেবে। কি দেবে তো? যদি না দাও তবে তুমি আমার হাতেই মরবে, এটা নিশ্চিত। অম্লানের ঠোঁট দাঁত কাঁপতে লাগলো। কেঁপে কেঁপে সে বলল, আমাকে আমাকে দয়া করে এসবে জড়াবেন না। আমি একজন সাধারণ মানুষ। এইসব আইনি বিষয় প্লিজ আমায় জড়াবেন না। আমি হাত জোর করে বলছি, আমায় ক্ষমা করুন। রাগে চিৎকার করে উঠল বিভাসের প্রেতাত্মা। তারপর বলল, তবে তো তোকে মরতেই হবে। তোকে আমি এমনি সহ্য করব কেন? তুই এতক্ষণ কেতকীর সাথে ছিলিস,
ও আমার জামা তোকে পরতে দিয়েছে, তোর জামা আয়রন করে দেবে। এসব ন্যাকামি তাহলে কেন সহ্য করব বল, বল আমায়। এই বলে এক ফু দিয়ে উড়িয়ে অম্লানকে মাটিতে ফেলে দিল বিভাসের প্রেতাত্মা। কোমরে ব্যথা লেগে আর উঠতে পারছিল না অম্লান। সেই আওয়াজ শুনে পাশের ঘর থেকে ছুটে এলো কেতকী। আরে তুমি এখানে কি করছো? আর কি হয়েছে, পড়ে গেলে নাকি? অম্লান ব্যথায় কাতরাচ্ছিল, তা বুঝতে পেরে কেতকী ওকে ধরে ওঠালো। কি হয়েছে তোমার, বলবে? পড়লে কিভাবে? আচ্ছা চলো, ওষুধ লাগিয়ে দিচ্ছি। অম্লানকে পাশের ঘরে নিয়ে গিয়ে তার বিছানায় শুয়ে দিল কেতকী। বাম ম্যাসাজ করতে যাবে। অম্লান বলে উঠল, আমাকে আমাকে এইভাবে বেডরুমে নিয়ে এলেন যে? ও ও আর আমাকে ছাড়বে না। তা কি করবো? ব্যথায় কাতরাচ্ছ, ফেলে রাখবো মাটিতে? এতটাই কি নিষ্ঠুর আমি? আরও ছাড়বে না মানে? তুমি বিভাসের কথা বলছো? আপনি তো বলেছিলেন উনি কতটা পজিটিভ, আর আমাকেও তো উনি সেটাই বললেন। তোমাকে বললেন মানে? কি হয়েছিল বলো তো? ওই ঘরে তুমি হঠাৎ গেলে কেন? আমি বসেছিলাম, হঠাৎই ওই ঘর থেকে একটা শব্দ শুনে ওই দিকেই আকর্ষিত হয়ে যেতে লাগলাম। নিজের অজান্তেই ওই ঘরে গিয়ে ঢুকলাম। যেতে চাইনি, বিশ্বাস করুন। তবে আমাকে কেউ যেন বশ করে নিয়ে গেল। সব ওর প্ল্যান ছিল, আপনার স্বামীর। কিন্তু গিয়ে যা জানলাম। কি জানলে? না 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 না, কিচ্ছু না। আমি আর এসব বলতে চাই না, আর জড়াতে চাই না এসবে। কি কক্ষণে যে বাড়িতে এলাম, পুরো ফেসে গেলাম। একদিকে ভূত, একদিকে খুনি। কথাটা বলে একটু চুপ করে গেল অম্লান। কি বললে তুমি? না 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 না, কিচ্ছু বলিনি, কিচ্ছু না। এটা এত ভয় পাচ্ছ কেন? আর আমাকে ভয় পাবার কি আছে? আমি কি ভূত নাকি? ভূত না ঠিকই, তবে আপনি বোধহয় ভূতের থেকেও সাংঘাতিক কেউ। এসব কি বলছো তুমি? নিজের হাজব্যান্ডকে মেরে এত স্বাভাবিক আছেন কি করে ম্যাডাম? আর কতদিন আর এভাবে সত্যিটাকে লুকিয়ে রাখবেন? তুমি এসব জানলে কি করে? আপনার ডায়েরি পড়ে নিয়েছি আমি, আর আপনার হাজব্যান্ডও সব বলেছে আমায়। তারপর বিভাসকে দেখেছো তুমি? হ্যাঁ, বললাম না, সব ওনার প্ল্যান ছিল। তারপর কেতকীকে সব কথা জানালো অম্লান। সব শুনে কেতকী বলল, আমি যেই ঘুমিয়ে পড়েছি ও সেই সুযোগে এসব করেছে। নয় আমি জেগে থাকলে তোমাকে ওই ঘরে যেতেই দিতাম না। ওর বানানো জালে তুমি কখনোই ফাঁসতে না। তবে তুমি ভয় পেও না, ও কিচ্ছু করতে পারবে না। আমরা তো আছি। যদিও আমি কথা দিচ্ছি না, তবে তুমি শুধু আমার কথা মতো চলো, ব্যাস। এই বাড়িতেই ওর আত্মা বন্দি আছে, এর বাইরেও চাইলেও বেরোতে পারবে না। তাই এখান থেকে বেরোতে পারলেই তুমি নিরাপদ। কেন এভাবে কষ্ট দিচ্ছেন ওনাকে? মেরে তো ফেলেইছেন, তবে আর কেন শাস্তি দিচ্ছেন? এভাবে বন্দি করে রাখার মানে কি? ওনার আত্মার মুক্তির ব্যবস্থা করুন। সেটা এখনই সম্ভব নয়, এর জন্য আরও অপেক্ষা করতে হবে। না হলে কি এমন চুপ করে বসে থাকতাম? তান্ত্রিককে জিজ্ঞেস করেছি, উনি বলেছেন সামনের দুর্গাষ্টমীতে ওকে মুক্ত করা সম্ভব। তাই ততদিন না চাইতেও এইভাবেই আমাকে থাকতে হবে, আর ওর উপদ্রব সহ্য করতে হবে। কিন্তু মারলেন কেন ওনাকে? এতটা খারাপ আপনি? আমার তো মনে হচ্ছে আপনার স্বামীর থেকেও আপনি ভয়ঙ্কর। এটা ঠিক যে সে মানুষ নয়, অশরীরী, কিন্তু আপনার মতো খুনির সাথে থাকার চেয়ে ওনার কাছে হয়তো নিরাপদ আমি। তাই বুঝি? তবে তুমি যদি ওর কথা না শোনো, তবে তো ও তোমাকে মেরে ফেলবে বলেছে। আর তখন এই আমি কিন্তু তোমাকে বাঁচাবো। আপনার মতো খুনির দয়া আমার চাই না ম্যাডাম। কে বলবে আপনাকে দেখে যে আপনি একজন মানুষ খুন করেছেন, তাও আবার নিজের স্বামীকে? ছি 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 ছি। কাউকে না জেনে জাজ করাটা কি ঠিক অম্লান? যাই হোক, তুমি যদি না শুনতে চাও আমি বলবো না।
যেচে নিজেকে ইনোসেন্ট প্রমাণ করার কোনো ইচ্ছে নেই আমার। আমি শুনতে চাই কি এমন কারণ যার জন্য একজন স্ত্রী তার স্বামীকে মার্ডার করে? আর আর যখন আপনার বাড়িতে আছি, আপনার জীবনের সত্যটাই জেনে গিয়েছি, তখন সেই সত্যির পিছনের কারণটা তো জানতেই হবে। আপনি বলুন ম্যাডাম, সত্যি মিথ্যা পরে ভেবে দেখব। আমি যে এখন বলবো ও কিন্তু আমাদের ডিস্টার্ব করবে। তোমার তাতে প্রবলেম নেই তো? আপনি বলুন ম্যাডাম। পাশের ঘর থেকে একটা কান্না ভরা চিৎকার শোনা গেল। ঠিক চিৎকার নয়, যেন এক হুঙ্কার। কেতকী বলে উঠল, ওই যে শোনো, ও কেমন গজরাচ্ছে, শোনো শোনো। ওদিকে কান দেবেন না। কেতকী একটু থেমে তারপর বলতে শুরু করলো, আমার হাজবেন্ড বিভাস চক্রবর্তী আইটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল, সফল চাকরি, এই এত বড় বাড়ি, টাকা সবই ছিল, যা অনেক কষ্ট করলেও অনেকে পায় না। তবে পরিবারে কেউ ছিল না। আমার সাথে হঠাৎই একটা অফিস মিটিংয়ে দেখা, আর তারপর ভালো লাগা, প্রেম। একদিন প্রপোজ করলো বিয়ের জন্য, রাজি হয়ে গেলাম, কারণ রাজি না হবার কোনো কারণই ছিল না। তারপর বিয়ে হতেই ওর নতুন রূপ দেখতে শুরু করলাম। প্রচন্ড রকচটা ছিল, কথায় কথায় রেগে যেত, উঠতে বসতে ঝগড়া করতো, গালাগাল দিত, এমনকি মারতো। আর একটাও বাজে দোষ ছিল ওর, ভীষণ পজেসিভ ছিল। আমার সব বন্ধুদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল, এমনকি আমার মা বাবার সাথেও। এই বাড়ি থেকেও আমার বেরোনো বন্ধ ছিল। ঘরে ঘরে দম বন্ধ হয়ে যেন মরে যাচ্ছিলাম আমি। এছাড়াও ওর মধ্যে যেটা সবচেয়ে ভয় পেতাম আমি, সেটা হলো ওর ছোঁয়া। সেই ছোঁয়ায় কোনো ভালোবাসা ছিল না, সেটা শুধুই যেন একটা খিদে, একটা প্রয়োজন। ও যেটা করতো, মনে হয় না কোনো স্বামী তার স্ত্রীর সাথে ওইভাবে সহবাস করে। ওটা প্রেম ছিল না, ওটা ছিল রেপ। হ্যাঁ, আমার হাজবেন্ড প্রতি রাতে আমাকে রেপ করত, আর সকাল হলেই কথায় কথায় ঝগড়া, গালি, অপমান নিয়েই থাকতে হতো আমাকে এই চার দেওয়ালের মধ্যে। একদিন সকালে বসে চা খাচ্ছিলাম, বিভাস অফিস বেরোচ্ছিল, আমাকে হঠাৎই বলল, আমি অফিস যাচ্ছি আর তুমি এখন চা খাচ্ছ? আরে আমি চলে গেলেও তো খেতে পারো নাকি? একটু রুমালটা ব্যাগটা এগিয়ে দেবে তা না, উনি খাচ্ছেন বসে। উফ, ডিসগাস্টিং। ইউ আর ডিসগাস্টিং। সকাল থেকে কিচ্ছু খায়নি, খালি পেটে তোমার জন্য খাবার বানাচ্ছি, টিফিন রেডি করছি, সেগুলো তোমার চোখে যায় না? না, তোমার কাজ করতে গিয়ে আমার খাওয়া হয়নি, আর তোমার সেদিকে বিন্দুমাত্র কোনো ভ্রুক্ষেপ নেই। আমার প্রতি মিনিমাম কেয়ারটুকুও নেই তোমার। এতক্ষণে বসে একটু চা খাচ্ছি, সেটাও তোমার সহ্য হচ্ছে না। তোমার মতো মানুষের সাথে না থাকাটাই ডিসগাস্টিং। তাও আমি আছি, এই তোমার ভাগ্য। ও রিয়েলি? বেশ, চলে যাও। এরকম মুখে মুখে কথা বলা মেয়ে আমিও পছন্দ করি না। ডিভোর্স দিয়ে দাও, আমার কিছু যায় আসবে না। এইসব কথা শুনলে আবার ভয়ে চুপ করে যেতাম। এরপর একদিন রাতে মদ খেয়ে আমার কাছে এসেও জোর করতে লাগলো, তুমি মদ খেয়ে আমার কাছে আসবে না। আমি যখন ইচ্ছা তোমার কাছে আসবো সোনা, তুমি যে আমার বউ, আর খিদে পেলে তো তোমার কাছে আসতেই হবে। আসো, খুব খিদে পেয়েছে। ও সেদিন এতটাই ড্রাঙ্ক ছিল যে কোনো ঠিক ভুল জ্ঞানই ছিল না। অমানুষের মতো ঝাঁপিয়ে পড়লো আমার শরীরের উপর। আগেও যে এমন করেনি তা নয়, তবে সেদিন নেশার ঘরে ওর সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। হাতের নখ দিয়ে আমার সারা শরীর খিমচে ধরছিল বারবার, এমনকি আমার, তবে শুধু নখই নয়, দাঁত দিয়েও কামড়াচ্ছিল আমাকে। এক ভয়ঙ্কর যৌনতার খেলা খেলছিল। আমি আর সহ্য করতে পারছিলাম না, কষ্টে চিৎকার করে উঠছিলাম বারবার। আর ও যেন তাতে আনন্দ পেয়ে আরো জোরে জোরে আমাকে খিমচে ধরে ছিঁড়ে খেতে লাগলো। ব্যথায় কাতরাতে লাগলাম আমি। ওর তবুও দয়া হলো না। ব্যথায় ছটপট করতে করতে একটা সময় আমি জ্ঞান হারিয়ে ফেললাম। পরের দিন সকালে উঠে আমি
হাঁটতে পারছিলাম না ঠিক করে। ওর যেন কিছুই মনে নেই। ও স্বাভাবিকভাবে আমাকে জিজ্ঞেস করলো, কি হলো, এভাবে হাঁটছো কেন? তাড়াতাড়ি খেতে দাও, আমার দেরি হচ্ছে। আমি অবাক হয়ে ওর দিকে দেখছিলাম আর ভাবছিলাম কেউ এতটা কেয়ারলেস কি করে হতে পারে। নেশার মধ্যে থাকলেই বা একটুও কি নিজের নোংরা আচরণের কথা মনে থাকে না? সেদিনই বুঝে গিয়েছিলাম ও কোনোদিনও শুধরাবে না। আমাকে এভাবে অ্যাডজাস্ট করতে করতেই দম বন্ধ হয়ে পচে মরতে হবে। তবে সত্যি কি এটাই একমাত্র উপায় ছিল? ঘুরে দাঁড়ালাম, আরেকবার চেষ্টা করব ভাবলাম, কারণ ওইভাবে তো বেঁচে থাকা সম্ভব না। প্রথমে ভালো করে বুঝিয়ে বলেছিলাম, কোনো লাভ হলো না। তারপর প্রতিবাদ করতে গেলাম, বলল ডিভোর্স দিয়ে দেবে। আমি আমি কখনোই সেটা চাইনি। তবে এখন মনে হয় ডিভোর্স দিলেই ভালো করতাম। শুধু শুধুই সম্পর্কটাকে জোর করে টেনে নিয়ে যাবার জন্য অত বড় অপরাধটা আমি করে ফেললাম। মাঝে অনেক চেষ্টা করেছিলাম আবার জবে জয়েন করার জন্য, তবে তাতেও রাজি হলো না। আমার জোর ওর উপর চলতো না। গলায় যেন সব সময় একটা কাটা বিঁধে থাকতো আমার, আর কিছুতে এইসব সহ্য করতে পারছিলাম না আমি। জব করলে হয়তো একটু ভালো থাকতে পারতাম, তবে ওইটুকু ভালো ও আমায় থাকতে দিল না। তা একদিন হঠাৎই মনে হলো ওকে মেরে ফেলি, সব ঝামেলা একদিনেই শেষ হয়ে যাবে তাহলে। আর তাই করলাম। পাশের ঘর থেকে এক ভয়ঙ্কর চিৎকার ভেসে আসছিল। সেসব অগ্রাহ্য করেই কেতকী আবার বলতে শুরু করলো, একদিন বিভাস অফিস থেকে ফিরতে ওকে চা দিলাম, আর তারপরেই পিছন থেকে ওর গলায় ওড়নাটা জড়িয়ে জোরে ফাঁস দিয়ে দিলাম। ছটফট করতে লাগলো ও, পা দুটো জোরে জোরে নাড়তে লাগলো, আর আমি ততই জোরে ফাঁসটা টাইট করতে লাগলাম। ও কিছু বলার চেষ্টা করছিল, তবে পারেনি, কারণ আমি তার কোনো সুযোগই দেইনি। আস্তে আস্তে ওর সারা মুখ নীল হয়ে যাচ্ছিল। একসময় ওর জিভটাও বেরিয়ে এলো। বুঝতে পারলাম ও আর নেই। তবুও নাকের কাছে হাত নিয়ে নিশ্চিত হলাম প্রাণটা সত্যিই বেরিয়েছে কিনা। দেখলাম নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে। তবে ওকে এতটাই ভয়ঙ্কর লাগছিল, আমি আর যেন তাকিয়ে থাকতে পারছিলাম না ওর দিকে। নীল মুখে চোখ দুটো যেন বেরিয়ে এসেছিল, জিভটা লম্বা হয়ে চলছিল। ওর ওই বিভৎস রূপ আমি আজও ভুলতে পারিনি। কিছুক্ষণ বসে মনে জোর আনার চেষ্টা করলাম। তারপর খাটের উপর একটা চেয়ার নিয়ে ফ্যানের সাথে ওড়নাটা বেঁধে ঝুলিয়ে ওর গলায় ফাঁস দিয়ে ওকে ঝুলিয়ে দিয়ে চেয়ারটা উল্টে দিলাম। তারপর পুলিশকে ফোন করে ডাকলাম। গ্লাভস পরেই যেহেতু কাজটা করেছিলাম, আর তারপর সেই গ্লাভসটা জ্বালিয়ে দিয়েছিলাম, তাই ধরা পড়ার কোনো কারণই ছিল না। খুব সহজেই প্রমাণিত হলো ও মানসিক অবসাদে ভুগিয়ে আত্মহত্যা করেছে। যার সাথে 2 বছর প্রেম আর 1 বছর বিবাহিত জীবন কাটালাম, বিশ্বাস করো তার জন্য একটুও চোখে জল আসেনি আমার। বরং আমি ভালো থাকতে শুরু করলাম, প্রাণ খুলে নিঃশ্বাস নিতে শুরু করলাম। যদিও ও রাতটা আমার পিছন ছাড়লো না, মরে গিয়েও ও আমার সাথেই থেকে গেল। উঠতে চলতে ওর নিঃশ্বাস আমার গায়ে পড়তো, ওর গায়ের গন্ধ আমার নাকে আসতো, ওর ছোঁয়া আমাকে নাড়িয়ে দিত। ও সব রকম ভাবে চেষ্টা করে যেত আমাকে ভয় দেখাবার, তবে আমি ভয় পাইনি। যেই ভয় একবার সাহস করে কাটাতে পেরেছিলাম, তা আর আমাকে কখনোই চেপে ধরেনি। তাই ওর আত্মার উপস্থিতি আমার জীবনে কোনো রকম খারাপ প্রভাব ফেলতে পারেনি। তবে আত্মার সাথে দিনরাত যাপন করা আমার পক্ষে বড্ড অস্বস্তিকর হয়ে উঠেছিল। তাই প্রথমে জায়গা বদলে, তারপরেও একই ঘটনা ঘটতে থাকলে বাস্তবটা বুঝে আবার এখানেই ফিরে আসি। এই জন্মে যে ওর আত্মা আমাকে ছাড়বে না, সেটাই ছিল কঠিন বাস্তব। তারপর তান্ত্রিকের কাছে যাই ওর আত্মার মুক্তির জন্য কথা বলতে। তবে তাতেও যখন জানলাম অত দেরি হবে, তখন অন্য উপায় চাইলে তান্ত্রিক 4টে অতৃপ্ত আত্মার সাথে আমার যোগাযোগ করিয়ে দিল। ভয়ে ঠান্ডা বরফ হয়ে গিয়েছিলাম আমি। ওদের মধ্যে 2জন মেয়ে আর 2জন ছেলের আত্মা।
আর তারপর থেকে ওনার কথা মতো তারা আমার সাথেই আছে এই বাড়িতে। তবে বিশ্বাস করো, মানুষের থেকে ওরা অনেক ভালো, তাই ওদের ভয় পাওয়া তো বোকামো। ভয় তো মানুষকেই পাওয়া উচিত। ওরা আছে বলেই ওই বিভাস আমার ধারে কাছেও আসতে ভয় পায়। ওরাও কখনোই আমাকে ভয় পাওয়াতে আসে না, শুধু প্রয়োজন পড়লে আমাকে রক্ষা করতে আসে। না হলে আমার কখনোই মনে হয় না যে এই বাড়িতে বিভাস ছাড়াও আরও 4 জনা আত্মার বাস আছে। তাহলে বলো, তুমি প্রথমে শুধু শুধু কেমন ভয় পাচ্ছিলে? আমি তো এটাই বলতে চাইছিলাম যে ওরা কারোর ক্ষতি করে না, এমনকি কাউকে জানতেও দেয় না যে ওরা এই বাড়িতে আছে। তুমি তো ভুল করে ওই ঘরে ঢুকে গিয়েছিলে, তাই ঘটনাচক্রে জানতে পারলে। এতক্ষণ চুপ করে সব শুনছিল অম্লান। এবার বলে উঠল, আপনি আপনি এত কিছু যে আমাকে বললেন, তার তার সত্যতা কোথায়? হতেই পারে আপনি আপনি সব মিথ্যে বললেন। এবার তুমি বিশ্বাস করবে না করবে না সেটা তোমার ব্যাপার, তবে আমি সব সত্যিই বলেছি অম্লান। তুমি কি প্রমাণ দেখতে চাও? হ্যাঁ, দেখান, কি প্রমাণ আছে? উনি উনি যে সত্যি এতটা শয়তান ছিলেন, দেখান, প্রমাণ দেখান। কেতকী কুর্তিটা তুলে পেটের কিছু দাগ দেখাতে যাচ্ছিল। চোখটা বন্ধ করে নেয় অম্লান। কি করছেন কি ম্যাডাম? ছি ছি, আমার এসব খারাপ লাগছে। আমি তোমাকে শুধুই প্রমাণ দেখাচ্ছিলাম অম্লান। এই দাগগুলো দেখো, এগুলোর দাঁতের দাগ, আর এরকম দাগ আমার সারা শরীরে আছে। আই এম সরি ম্যাডাম, আমার হয়তো এভাবে বলা উচিত হয়নি। আপনি আপনি প্লিজ ঢেকে নিন। আমি এসব দেখতে চাই না। এই পৃথিবীতে তোমার মতো পুরুষ আছে, আবার বিভাসের মতোও পুরুষ ছিল। কত তফাৎ তোমাদের মধ্যে। এরপর হঠাৎই ঘরের লাইটগুলো বন্ধ হয়ে যায়। অম্লান কাঁপতে কাঁপতে বলে ওঠে, কি লাইট অফ হলো কেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি মোমবাতি জ্বালান ম্যাডাম। তারপরেই অম্লান বুঝতে পারে ওই ঘরে তখন কেউ নেই। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, কোথায় গেলেন আপনি? ম্যাডাম প্লিজ প্লিজ আসুন, আমার ভয় লাগছে। ঠিক তখনই অন্ধকারে দুটো চোখ জ্বলজ্বল করে উঠল। তারপর আরও দুটো চোখ, তারপর আরও দুটো চোখ। এইভাবে পাশাপাশি 4 জন অশরীরীর অস্তিত্ব টের পেল অম্লান। তারপরেই একটা কর্কশ কণ্ঠস্বর শোনা গেল, তুই আজ এ বাড়ি থেকে যেতে পারবি না। এখানে এন্ট্রি আছে, তবে এক্সিট নেই। সেই অশরীরী হাসতে লাগলো। কে তুমি? কেন আমাকে ভয় দেখাচ্ছ? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। আর তোমরা তো ওই শয়তানটার হাত থেকে ম্যাডামকে বাঁচানোর জন্য আছো। তবে আমার পিছনে কেন পড়েছো? 4 জন অশরীরীর সম্মিলিত হাসিতে গর্জে উঠল ঘরটা। তারপর একজন বলল, তোর ম্যাডামকে তো বাঁচাবো, বদলে আমরা কি পাবো? প্রতি অমাবস্যার রাতে একজন মানুষের টাটকা রক্ত চাই আমাদের। আজ তুই সেই টাটকা খুন। আবার সম্মিলিত অট্ট হাসিতে কেঁপে উঠল ঘরটা। অম্লান চিৎকার করতে লাগলো, ম্যাডাম, ও ম্যাডাম, কোথায় আপনি? আমাকে বাঁচান ম্যাডাম, ম্যাডাম। চারিদিক দিয়ে 4 জন অশরীরী ঘিরে রেখেছিল অম্লানকে। কোন দিক দিয়ে পালাবে বুঝে উঠতে পারছিল না। তারপর ঠাকুর নাম করতে করতে ঠিক এক সময় সেখান থেকে দৌড়ে পাশের একটা ঘরে গেল। তবে সেই ঘরটা ছিল বিভাসের। অর্থাৎ এক বিপদ থেকে পালিয়ে আবার আর এক বিপদের দিকেই গিয়ে পড়ল সে। সেখান থেকেও পালাতেই যাচ্ছিল, কেউ এসে ওর গলাটা টিপে ধরল। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। হাত জোর করে অম্লান তাকে বলল, আমাকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও। আমি তো আর কোনো ক্ষতি করিনি। তবে আমাকে কেন মারছো? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। এমন সময় কেউ এসে অম্লানকে সেই অশরীরীর হাত থেকে ছাড়ালো। অন্ধকারেও অম্লান টের পেল তার সামনে 2 জন আত্মার উপস্থিতি। গলা শুকিয়ে যাচ্ছিল তার ভয়। সে বুঝল সেই আত্মাদের মধ্যে প্রবল বিরোধ চলছে। তবে শেষ পর্যন্ত তাদের একজন জয়ী হলো। তারপর তার হাতে একটা ঠান্ডা হাত রাখল কেউ। ভয় সে বলে উঠল,
কে 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 তুমি? কোনো উত্তর এলো না। তবে ইউ যে এক অশরীরী সেই বিষয় নিশ্চিত ছিল অম্লান। কারণ সেই বাড়িতে কেতকী ছাড়া যে আর কেউ থাকে না তা সে জানতো। অবশ্যই কেউ থাকে না বলা ভুল, অনেকেই থাকে। তবে তারা অশরীরী প্রেতাত্মা। তার হাত ধরে তাকে পাশের ঘরে নিয়ে গেল সেই অশরীরী। তারপর তার হাতটা ছেড়ে দিল। অম্লান অন্ধকার ঘরে আবারও 4 জন অশরীরীর আত্মার উপস্থিতি অনুভব করল আর দেখল জল জল করা 8টা লাল চোখ। ভয় কেঁদে ফেলল অম্লান। বুঝতে পারল ওর পালানোর কোনো পথই নেই। যেদিকেই যাবে সেদিকেই মৃত্যু ওর জন্য অপেক্ষা করছে। একদিকে বিভাসের প্রেতাত্মা আর একদিকে 4 জন অশরীরী আত্মা। কাঁদতে কাঁদতে সে আবারও বলল, আমাকে আমাকে প্লিজ ছেড়ে দাও। আমি তোমাদের কোনো ক্ষতি করব না, বিশ্বাস করো। আমি চলে যাব ওই বাড়ি ছেড়ে। আবারও হাসতে লাগলো প্রেতাত্মার দল। তারপর আবার কেতকীকে চিৎকার করে ডাকতে লাগলো অম্লান। ম্যাডাম, ম্যাডাম, ও ম্যাডাম, আপনি কোথায় চলে গেলেন ম্যাডাম? আপনাকে আমাকে আমাকে এখানে একা একা ছেড়ে যাবেন না প্লিজ, আমার ভয় লাগছে ম্যাডাম। এরপর এক সম্মিলিত কান্নায় আবার বিষণ্ণ হয়ে গেল চারিদিক। সেই কান্না শুনে কান বন্ধ করলেও যেন সেই আওয়াজ একটু কম হচ্ছিল না। আর তারপরেই হঠাৎই লাইট জ্বলে উঠল। ধরে যেন প্রাণ এলো অম্লানের। অশরীরীরা ততক্ষণে অদৃশ্য। তবে সামনে তাকাতেই অবাক হয়ে গেল সে। সোফায় কেতকী বসেছিল আর ওর মুখে এক অদ্ভুত হাসি। সেই হাসি অম্লানের মনে অনেক প্রশ্ন এনে দিচ্ছিল। অম্লান জিজ্ঞেস করল, আপনি আপনি কোথায় ছিলেন? এত ডাকলাম, এতবার ডাকলাম, এলেন না যে। ওরা যদি আমাকে মেরে ফেলতো? ভয় নেই, সময়ের আগে ওরা কিচ্ছু করবে না। আর তাছাড়া তুমি তো এখানেই ঘুমোচ্ছিলে, কোথা থেকে আবার ডাকলে আমায়? শুনিনি তো। আর আমিও তো এখানেই বসেছিলাম। তাহলে কি বলছো এসব? নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছ। সব কেমন যেন গুলিয়ে গেল অম্লানের। কিছুতেই বিশ্বাস করতে পারল না কেতকীর কথাটা। কারণ যা যা হলো তা যে স্বপ্ন নয় এ যেন সে নিশ্চিত ছিল। আবারও সে বলে উঠল, আরে কিন্তু স্বপ্ন কেন হবে? হঠাৎই কারেন্ট অফ হলো। অন্ধকারে আপনাকে অনেক ডাকলাম, বুঝলাম আপনি নেই। তারপর ওই 4 জন আমায়, তারপর এখান থেকে ভয় পেলে আমি ওই ঘরে গেলাম। তারপর আমাকে কে যেন এখানে নিয়ে এলো। আর তারপর কখন ওদের হাসি, কখন ওদের কান্না, ঠিক তারপর হঠাৎ করে কারেন্টটা চলে এলো। আর দেখলাম আপনি তো এখানেই বসে আছেন, অথচ তখন ছিলেন না। না না, তবে এটা স্বপ্ন তো ছিল না ম্যাডাম। এটা স্বপ্ন হতেই পারে না। আর তাছাড়া আমি ঘুমালাম কখন? যা যা হচ্ছে এখানে, এরপর কি আর ঘুম আসবে চোখে? হেসে উঠল কেতকী। তারপর বলল, তুমি এতটাই ভয় পেয়েছো যে বাস্তব আর স্বপ্নের ভেদাভেদ করতে পারছো না। হ্যাঁ, আচ্ছা, আর কিন্তু ঘুমিও না। হ্যাঁ, আজ রাতটা জাগিয়েই কাটিয়ে দাও। আর আমি তো আছি তোমার সাথে এই শেষ রাতের সঙ্গী। অম্লানের কেমন যেন লাগলো কথাগুলো। আপন মনে ঘড়ির দিকে তাকিয়ে বলে উঠল, রাত 2টো বাজে, বৃষ্টি কমেছে, বেরিয়ে গেলে ক্ষতি কি? কি বলছো বিড়বিড় করে? বাড়ি যাবার কথা ভাবছো নাকি? হ্যাঁ, আমি একবার বাইকটা দেখে আসছি। বারান্দায় গিয়ে নিচের দিকে তাকিয়ে দেখতেই চক্ষু স্থির হয়ে গেল তার। কারণ নিচে বাইকটা নেই। কেতকী এসে বলল, বাইক নেই তো আর ঠিকই বা কি হবে? ওটা তোমার আর কোনো কাজেই লাগবে না। মানে এরকম বলছেন কেন আপনি? আর আমার বাইকটা গেল কোথায়? একবার নিচে গিয়ে দেখে আসি। কেতকী পথ আটকালো অম্লানের। এই ঘর থেকে নিচে বেরোলে তোমার আরো বিপদ অম্লান। তাই বাইক আছে কি নেই এই নিয়ে এখন মাথা না ঘামিয়ে আমার সাথে ওই ঘরে চলো, একটা গল্প বলবো তোমায়। এমনিতেও সময় কম, 3টে বাজতে আর মাত্র 40 মিনিট। আপনার কথাগুলো ভারী অদ্ভুত শোনাচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে আপনি সত্যি আমার ভালো চান, তবে পরক্ষণেই এমন সব কথা বলছেন। তবে 3টে বাজলে কি হবে?
তুমি ওই ঘরে চলো, তারপর সব বলছি। তবে তবে বাইকটা আছে তো? নিশ্চয়ই আছে, এখন ও নিয়ে ভেবো না, চলো আমার সাথে। আবার ডাইনিং রুমে গিয়ে সোফায় বসলো দুজনে। কেতকী বলতে শুরু করলো, বিভাস নেই 6 মাস হয়েছে। ওর উৎপাত আমি সহ্য করেছি 4.5 মাস। তারপরেই আমাকে রক্ষা করার জন্য আমার ঘরে 4 জন আত্মার প্রবেশ ঘটেছে। তবে শর্ত একটাই ছিল, ওদেরকে সন্তুষ্ট রাখতে হবে, তাহলে ওরা আমাকে রক্ষাও করবে, আবার কোনোভাবেই আমাকে বিরক্তও করবে না। তবে আমার প্রশ্ন ছিল, ওদেরকে সন্তুষ্ট রাখবো কিভাবে? তার উত্তরটা পেয়ে আমি চমকে গেছিলাম। তবে নিজেকে বাঁচাতে আর কোনো উপায়ও ছিল না, রাজিই হতে হয়েছিল। শর্তটা ছিল অমাবস্যার রাতকে ঘিরে, এই দিনে ওদের সন্তুষ্ট করতে হয়। আর আজ দেখো, আবার অমাবস্যা। আজকের কথায় পরে আসছি, তোমাকে শেষ অমাবস্যার গল্পটা বলি আগে। কিভাবে ওদের সন্তুষ্ট করেছিলাম সেবার। প্রথমবার মনে অনেক ভয় ছিল, জানো, আফসোসও ছিল। তবে যেভাবে তারপর থেকে আমি এই বাড়িতে আছি, ওরা আমাকে যেভাবে আগলে রেখেছে, তাতে এখন আর কোনো আফসোসও নেই, ভয়ও নেই। ওদের জন্য করেছি বলেই তো ওরাও আমার জন্য এত করে, নয়তো বিভাস তো আমি এতদিনে মেরেই ফেলতো। অম্লান ভয় ঢোক গিলল। কেতকীর কথাগুলোর ইঙ্গিত ওর একেবারেই ভালো মনে হচ্ছিল না। ভয় ভয় বলে উঠল সে, কি এমন করেছিলেন আপনি? অমাবস্যার রাতে কি এমন কাজ যা করলে ওরা আপনাকে? আরে তোমায় তো সেই গল্পটাই বলছি, কারণ আজও অমাবস্যার রাত, আজও যে সেই একই কাজ করতে হবে আমায়। হাত পা ভয় কাঁপছিল অম্লানের। তা দেখে কেতকী বলল, তুমি ভয় কাঁপছো কেন? এখনো তো কিছু বলিনি। না 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 না, আমি আমি ঠিক আছি। আপনি বলুন, কি বলছেন বলুন, আমি সত্যিই জানতে খুব আগ্রহী। কেতকী বলতে শুরু করলো, তো ওদের সন্তুষ্ট রাখতে প্রথম অমাবস্যার রাতে যেটা করেছিলাম, আমাকে একজনকে খুঁজতে হয়েছিল, যাকে দিয়ে কাজটা হবে আর কি। তো কদিন ধরে ওই ইলেকট্রিকের কিছু প্রবলেম হচ্ছিল, বুঝলে, তো সেটা ঠিক করতেই এক ভাই এসেছিল। তাকে ইচ্ছে করে অমাবস্যার দিন অনেক রাতে ডাকলাম, সে আসলো, কাজও করলো, ইলেকট্রিকের সব প্রবলেম সলভ করে দিল। তবে বাড়ি ফিরতে পারলো না, কারণ আমি তাকে আটকে দিলাম। ওই 4 জন প্রেতাত্মার খিদে মেটাতে ইলেকট্রিক মিস্ত্রির বলি দিতে হলো। ভয়ে কাঁপতে কাঁপতে অম্লান বলল, এসব কি বলছেন কি আপনি? বলি দিতে হলো মানে? কি করেছেন ওনার সাথে? কেতকী হেসে উঠল, তারপর বলল, বলি মানে বলি। তান্ত্রিক বলেছিল প্রতি অমাবস্যার রাতে টাটকা রক্ত উৎসর্গ করতে হবে ওই প্রেতাত্মাদের। আমি ওকে ওদের কাছে ছেড়ে দিয়ে পাশের ঘরে চলে যাই। তারপর ওই প্রেতাত্মারা ওকে গলা টিপে খিঞ্চে ঘাড় মোটকে প্রথমে প্রাণে মারে, তারপর ওর শরীর থেকে সব রক্ত চুষে নেয়। প্রবলেম ছিল একটাই, ওর লাশটা আমি কোথায় লুকোবো? তবে সেই উপায়ও পেয়ে গেলাম। এই এত বড় বাংলোতে এমন জায়গা পাওয়া অবশ্য খুব কঠিন ছিল না। হতে দিলাম এই ঘরেরই একটা নিরাপদ জায়গায় ওর লাশ। কেউ জানতেই পারেনি ও আমার বাড়িতে এসেছিল। ওর বাড়ির লোকেরা আজও জানে ও নিখোঁজ। কোথাও কোনো সমস্যাই হলো না। আমি আবার স্বাভাবিকভাবেই থাকতে লাগলাম এই বাড়িতে। তবে আজ আবারও অমাবস্যার রাত, ওদের সন্তুষ্ট করার রাত। আর তা না করতে পারলে ওরাই হয়তো আমাকে মেরে ফেলবে। প্রতি মাসেই অমাবস্যার রাতে এইভাবে একজনকে ওদের হাতে আমাকে সঁপে দিতে হবে। আর এই খেলা চলবে আরও 4 মাস, অর্থাৎ দুর্গাষ্টমীর আগের অমাবস্যা পর্যন্ত। তার মানে আজকের পরেও আরও 4টে নিষ্পাপ প্রাণ অকালেই ঝরে যাবে। তবে আমি যে নিরুপায়, বাঁচতে তো হবে। আর ওই বিভাস আমাকে তো বাঁচতেই দেবে না।
ওই আত্মাদের সাহায্য ছাড়া আমি বাঁচতেও পারবো না। তাই বিভাসের মুক্তি না হওয়া অবধি এইভাবে আমাকে নিজেকে রক্ষা করতে হবে। এবার তুমি বলো, এখানে কি আমার খুব দোষ? ভয় কথা আটকে গিয়েছিল অম্লানের। কেতকী আবারও জিজ্ঞেস করলো, হ্যাঁ, আমি মানুষ খুন করেছি, তবে সেটা তো নিজেকে বাঁচাতেই। আর তারপর থেকে শুধু বেঁচে থাকার জন্য লড়াই করে চলেছি। আর সেই লড়াইয়ে আজ তুমি সাহায্য করতে এলে। করবে তো আমায় সাহায্য? আপনার আপনার চিকিৎসার প্রয়োজন। যেভাবে বলছেন কথাগুলো, মনে হচ্ছে না আপনার কোনো বিকার আছে বলে। মানুষ খুন করে এত এত সাবলীল থাকেন কি করে? মানছি আপনার স্বামী অন্যায় করেছিল আপনার সাথে, তবে তার থেকে মুক্তি পেতে ওনাকে মেরেছেন, সেটা যদি মেনেও নি, তবে ওনার আত্মার থেকে বাঁচতেই এভাবে একের পর এক খুন করে যাবেন? কথাটা বলে থরথর করে কাঁপতে লাগলো অম্লান। কেতকী হাসতে হাসতে বলল, আরে তুমি এত কাঁপছো কেন? আগে আগে আপনি বলুন তো, আমাকে এসব শোনালেন কেন? আপনি কি তাহলে? ও, এবার বুঝেছি কেন ওভাবে আমাকে আটকে দিলেন। সব আপনার ছলনা। ভালো মানুষের নাটক করে, এ ভগবান, কি ডেঞ্জার আপনি! কি সাংঘাতিক প্ল্যান! না 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 না, এরম করবেন না ম্যাডাম। আমার মা একা, ওনাকে দেখার কেউ নেই। অন্তত এই জন্য আমাকে ছেড়ে দিন। আমি ছেড়ে দিলেও ওরা যে তোমাকে ছাড়বে না অম্লান। একদিকে বিভাসের আত্মা তোমাকে মারতে চাইছে, কারণ তুমি ওর কথা মতো আমার অপরাধের কথা পুলিশকে জানাতে রাজি হওনি। আর একদিকে ওই প্রেতাত্মাদের খাদ্য তুমি এখন, কারণ আমি ওদের কাছে তোমাকে আগেই সমর্পণ করে দিয়েছি। তাই এখন আর অন্য কোনো উপায় নেই অম্লান। না 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 না, আমাকে মারবেন না, দয়া করে ছেড়ে দিন। আমার মায়ের কি হবে তাহলে? তোমাকে ছেড়ে দিলে যে ওরা আমার রক্ত খেয়ে নেবে, আমাকেই মেরে দেবে। তাহলে কি করি বলো? 3টে বাজতে আর 5 মিনিট বাকি মাত্র। আমি এবার যাই, এবার ওরা আসুক। আপনি 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 মানসিক রোগী, পাগল হয়ে গেছেন আপনি। এরকম সজ্ঞানে মানুষ খুন করছেন। প্রথমে খারাপ লেগেছিল আপনার গল্পটা শুনে, তবে এখন তো দেখছি আপনি একজন বদ্ধ উন্মাদ। অথবা আপনার স্বামীর সাথে কদিনের বিবাহিত জীবনই আপনাকে পাগল করে দিয়েছে। ঠিক ভুলের তো কোনো বিচারই নেই আপনার কাছে। কেতকী আবার একটা ভয়ঙ্কর হাসি দিয়ে প্রচন্ড উত্তেজিত হয়ে বলল, তুমি ঠিকই বলেছ, পাগল হয়ে গেছি আমি। বিভাসের শারীরিক মানসিক অত্যাচার আমাকে পাগল বানিয়ে দিয়েছে। বিভাসের আত্মার মুক্তি না হওয়া অবধি আমাকে এই পাগলামি নিয়েই থাকতে হবে। আজ তোমার বলি হবে, পরের অমাবস্যায় আরেকজনের, তারপর আরেকজনের। তবে তারপরেই তো এক সুস্থ জীবন পাবো আমি, যেখানে কোনো ভূতপ্রেত থাকবে না। এতগুলো নিষ্পাপ প্রাণ শেষ করে আপনার জীবন কখনোই সুস্থ থাকবে না ম্যাডাম, মিলিয়ে নেবেন। সারা ঘর প্রেতাত্মাদের চিৎকারে ভরে উঠল। ভয়ে কাঁপতে কাঁপতে ঘরের চারিদিক দেখতে লাগলো অম্লান। আরেক সময় ঘরটা অন্ধকার হয়ে গেল। তারপর অন্ধকারে একটা হালকা লাল আলো জ্বলে উঠল হঠাৎ। আর সেই আলোয় অম্লান দেখল 4 জন অশরীরী দাঁত বের করে হাতের বড় বড় নখ নিয়ে তার দিকেই এগিয়ে আসছে। ওদিকে কেতকী যাবার আগে অম্লানকে বলল, I am sorry, Amlan, but thanks for saving my life. Goodbye. এই বলে হাসতে হাসতে চলে যাচ্ছিল কেতকী। প্রেতাত্মারা আরো দ্রুত গতিতে তার দিকে এগোচ্ছিল। অম্লান তখনও বাঁচার উপায় খুঁজে চলেছিল। আর তখনই হঠাৎ কেতকীর কথাটা তার মনে পড়ে গেল। তোমাকে ছেড়ে দিলে ছোড়া আমার রক্ত খেয়ে নেবে, আমাকেই মেরে ফেলবে। তারপরেই সামনে রাখা একটা ফুলদানির দিকে চোখ যেতেই এক মুহূর্ত দেরি না করে সেটা ছুঁড়ে মারল সে কেতকীকে। কেতকীর মাথায় প্রচন্ড আঘাত লেগে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এদিকে প্রেতাত্মাদের দল ততক্ষণে তার একদম সামনে এসে গেছে। অম্লান সাহস করে তাদেরকে বলল,
আমাকে ছেড়ে দাও, মেরো না আমাকে। তোমাদের রক্ত চাই তো? ওই যে ওই দেখো, ওখানে একজনের টাটকা রক্ত পেয়ে যাবে। আমি যাই তাহলে, যাই। প্রেতাত্মারা সামনে তাকিয়ে দেখলো কেতকী মাটিতে পড়ে আছে, ওর মাথা থেকে রক্ত বেরোচ্ছে। এই দেখে তারা সেদিকে এগিয়ে গেল। অম্লান এক স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে উঠল, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংকস ফর সেভিং মাই লাইফ, গুড বাই। তারপর দরজাটা খুলে তাড়াতাড়ি পালাতে যাচ্ছিল সে, তবে কে যেন এসে তার সামনে দাঁড়ালো। অন্ধকারে ঠিক দেখা যাচ্ছিল না তাকে, তবে গলা শুনে সে চিনতে পারল। আজকে তো তোকে মরতেই হবে। কেতকীকে ওদের হাতে ছেড়ে দিলেও আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? কেতকীও তো তোকে বলেছিল যে ওরা ছেড়ে দিলেও আমি তোকে ছাড়বো না। ভুলে গেলি? হ্যাঁ